এবং এটি ছিল বাইজেন্টাইনদের মিশর পুনরুদ্ধারের শেষ চেষ্টা। তখন থেকে এখন পর্যন্ত এই পুরো মিশর মুসলমানদের অধীনে রয়েছে এবং একটি মুসলিম রাষ্ট্র হিসেবেই প্রতিষ্ঠিত আছে। প্রাচীন সভ্যতার ল্যান্ডমার্ক ফারাওদের দেশ মিশর, যেখানে নীল নদের তীরে গড়ে উঠেছিল মানব ইতিহাসের সবচেয়ে জাঁকজমকপূর্ণ সাম্রাজ্য। কিন্তু সপ্তম শতাব্দীতে এই ভূমি ফরএভার চেঞ্জ হয়ে যায় নতুন এক শক্তির আবির্ভাবে, আরব মুসলিম সেনাদের হাত ধরে। এটি শুধু একটি বিজয় নয়, এটি ছিল ইতিহাসে মোড় পরিবর্তনকারী একটি অধ্যায়। আজ আমরা জানব কিভাবে আরবরা মিশর জয় করেছিল এবং এই বিজয় কিভাবে মিশরকে একটি নতুন যুগে নিয়ে গিয়েছিল। মিশর এই নামটা যেন ইতিহাসের একটি জীবন্ত ছবি। হাজার হাজার বছর ধরে মিশর ছিল সভ্যতার কেন্দ্র। ফারাওদের আমল থেকে গ্রিক রোমান যুগ, মিশর সবসময় ছিল সমৃদ্ধি ও শক্তির প্রতীক। কিন্তু আরবদের আগমনের আগে কেমন ছিল এই মিশর? চলুন একটু পেছনে ফিরে তাকাই। 639 খ্রিস্টাব্দে যখন আরবরা মিশরে পা রাখে, তখন মিশর ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের অধীনে। এই বাইজেন্টাইন সাম্রাজ্য ছিল রোমান সাম্রাজ্যের পূর্বাংশ, যার রাজধানী ছিল কনস্টান্টিনোপল। মিশর তখন ছিল তাদের একটি গুরুত্বপূর্ণ প্রদেশ, কারণ মিশর ছিল খাদ্যশস্যের ভাণ্ডার। নীল নদের উর্বর তীরে উৎপন্ন ফসল কনস্টান্টিনোপলের জন্য খাদ্য সরবরাহ করত। এছাড়া মিশরের বন্দর আলেকজান্দ্রিয়া ছিল ভূমধ্যীয় সাগরের বাণিজ্য কেন্দ্র। কিন্তু সবকিছু ঠিকঠাক ছিল না সেখানে। বাইজেন্টাইন শাসনের অধীনে মিশরের অধিকাংশ মানুষই ছিল কোপটিক খ্রিস্টান। তারা চালসেডনিয়ান বিশ্বাস মানত না, যা বাইজেন্টাইন সম্রাটরা জোর করে তাদের উপর চাপিয়েছিল। চালসেডনিয়াস বিশ্বাস মানে হচ্ছে বাইজেন্টাইনরা বিশ্বাস করত যীশু খ্রিস্টের দৈত্য প্রতীকে, অর্থাৎ উনি ঈশ্বর এবং মানুষ উভয় ছিলেন। কিন্তু কোপটিক খ্রিস্টানরা তা মানত না। এই ধর্মীয় বিভেদ মিশরের সাধারণ মানুষ এবং শাসকদের মধ্যে একটি দূরত্ব সৃষ্টি করে। এই সময় মিশরের শাসক ছিল সাইরাস অফ আলেকজান্দ্রিয়া, যিনি একই সঙ্গে ছিলেন প্রদেশের গভর্নর এবং চালসেডনিয়াস পেট্রিয়ার্ক। কিন্তু মিশরের সাধারণ মানুষ তাকে নয়, বরং পপ বেঞ্জামিন প্রথমকে তাদের আসল ধর্মীয় নেতা হিসেবে মানত। এছাড়া বাইজেন্টাইন শাসন দুর্বল হয়ে পড়েছিল, কারণ মাত্র কয়েক বছর আগে 618 থেকে 629 খ্রিস্টাব্দ পর্যন্ত মিশর সাসানীয় পার্সিকদের দখলে ছিল। সম্রাট হেরাক্লিয়াস মিশর পুনরুদ্ধার করলেও এই যুদ্ধে বাইজেন্টাইনরা অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিল। তাদের সেনাবাহিনী দুর্বল হয়ে পড়েছিল এবং মিশরের প্রশাসনিক ব্যবস্থাও ছিল বিশৃঙ্খল। মিশর তখন 4টি প্রদেশে বিভক্ত ছিল। সে 4টি প্রদেশ হচ্ছে আইকিপ্টিয়াকা, অগাস্টা মনিকা, আর্কাডিয়া এবং থেবাইট। এই বিভাজনের ফলে প্রশাসনিক দায়িত্ব বন্টন জটিল হয়ে পড়েছিল, যা পরবর্তীতে আরবদের জন্য সুবিধা বয়ে দাঁড়ায়। এখন প্রশ্ন হচ্ছে, এরকম সময় আরবরা কোথা থেকে এলো? আসলে 632 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর রাশিদুন খিলাফতের নেতৃত্বে আরবরা দ্রুত বিস্তার লাভ করে। তারা ইতোমধ্যে লেভান্ট এবং আরবের ঘাসানিত মিত্রদের পরাজিত করেছিল। 636 সালে ইয়ারমুকের যুদ্ধে বাইজেন্টাইনদের এবং 637 সালে কাদিসিয়ার যুদ্ধে সাসানীয়দের পরাজিত করে তারা তাদের শক্তি প্রমাণ করেছিল। এই বিজয়গুলো আরবদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়েছিল এবং তাদের দৃষ্টি এখন পড়ল মিশরের সমৃদ্ধির দিকে। এই পটভূমিতে আমর ইবনে আল আস নামে একজন আরব সেনাপতি মিশরের দিকে নজর দেয়। আমর ছিল একজন অভিজ্ঞ বণিক এবং সেনানায়ক। তিনি গাজায় একটি অভিযান পরিচালনা করেছিলেন এবং মিশরের সম্পদ সম্পর্কে ভালোভাবেই জানতেন। তিনি খলিফা ওমরকে বলেন মিশরের বিজয় মুসলিমদের অপার শক্তি দিবে এবং এটি তাদের জন্য একটি বড় সহায়ক হবে, কারণ এটি সবচেয়ে ধনী দেশ এবং যুদ্ধে সবচেয়ে দুর্বল। এ কথায় খলিফা ওমর প্রথমে দ্বিধায় পড়ল, শেষ পর্যন্ত আমরকে মিশর আক্রমণের অনুমতি দেয়। ফলে 639 সালের ডিসেম্বরে আমর ইবনে আলাস মাত্র 4000 সেনা নিয়ে মিশরের দিকে যাত্রা শুরু করে। পথে সিনাই ও পূর্ব মরুভূমির বেদুইনরা, নাবাতিয়ানরা, এমনকি কিছু রোমান ও পার্সিক ইসলাম গ্রহণকারীরাও আমরের সেনাবাহিনীতে যোগ দেয়। সব মিলিয়ে এই সেনাবাহিনীর সংখ্যা হয়ে দাঁড়ায় 12 থেকে 15,000-এ। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এত কম সেনা নিয়ে মিশরের মতন একটি শক্তিশালী প্রদেশ জয় করা কি আদৌ সম্ভব ছিল? এই বিষয়ে খলিফা ওমরও প্রথমে দ্বিধায় ছিলেন। ফলে তিনি আমরকে একটি চিঠি পাঠালেন, যেখানে তাকে ফিরে আসতে বলা হয়েছিল।
কিন্তু এই চিঠিতে একটি শর্ত ছিল, এবং সেই শর্তটি হচ্ছে যদি আমর চিঠি পাওয়ার সময় মিশরের মাটিতে পৌঁছে যান তাহলে তিনি অভিযান চালিয়ে যেতে পারবেন। এবং আমর এই শর্তের সুযোগ নিলেন। তিনি শারজাতেই নামক একটি উপত্যকায় পৌঁছে চিঠিটি পড়েন। এই উপত্যকাটি ছিল মিশরের সীমানার মধ্যে। ফলে শর্ত মোতাবেক তিনি তার সঙ্গীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিলেন যে তারা অভিযান চালিয়ে যাবেন। এই সিদ্ধান্তের পর আরব সেনাবাহিনী এল আরিস নামক একটি ছোট শহরে পৌঁছায়। এই শহরে কোনো সামরিক ঘাঁটি ছিল না এবং স্থানীয়রা কোনো প্রতিরোধ না করে তাদের অর্থাৎ আরবদের কাছে আনুগত্য প্রকাশ করল। এটি ছিল আরবদের মিশরে প্রথম পদক্ষেপ। কিন্তু এরপর তাদের সামনে ছিল পেলুসিয়াম, যাকে বলা হতো মিশরের পূর্ব দ্বার। 640 সালের জানুয়ারির শুরুতে আরবের সেনাবাহিনী পেলুসিয়ামে পৌঁছায়। এই শহর ছিল মিশরের প্রবেশদ্বার এবং এখানে একটি শক্তিশালী বাইজেন্টাইন সামরিক ঘাঁটি ছিল। আরবরা শহরটি অবরোধ করে, কিন্তু এই অবরোধ চলে প্রায় 2 মাস ধরে। বাইজেন্টাইনরা কোনোভাবেই পেলুসিয়ামকে উদ্ধার করতে পারল না। শেষ পর্যন্ত আরবরা 640 সালে ফেব্রুয়ারিতে পেলুসিয়াম দখল করে। এই বিজয়ে সিনাইয়ের বেদুইনরা, বিশেষ করে রাশিদা এবং লাখম গোত্রের সদস্যরা বড় ভূমিকা পালন করেছিল। তারা আরবদের সঙ্গে যোগ দিয়ে যুদ্ধে অংশ নিয়েছিল। পেলুসিয়ামের পতনের পর আমরের সেনাবাহিনী বেলবেসের দিকে অগ্রসর হয়। এই শহরটি মেমফিস থেকে 65 কিলোমিটার দূরে অবস্থিত ছিল। এখানে বাইজেন্টাইনরা প্রথমবারের মতন কিছুটা প্রতিরোধ দেখালো। ফলে 2 জন খ্রিস্টান সন্ন্যাসী এবং বিখ্যাত বাইজেন্টাইন জেনারেল আরেশ আমরের সঙ্গে আলোচনায় বসে। আমর তাদের 3টি বিকল্প দেয়। প্রথম হচ্ছে ইসলাম গ্রহণ, দ্বিতীয় হচ্ছে জিজিয়া কর দেওয়া। জিজিয়া কর হলো ইসলামিক শাসনে অমুসলিমদের উপর তাদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতার জন্য আরোপিত একটি বিশেষ কর, এবং তৃতীয় হচ্ছে যুদ্ধ। এই শর্তের প্রেক্ষিতে বাইজেন্টাইনরা 5 দিনের সময় চাইলেন এবং শেষ পর্যন্ত তারা যুদ্ধকেই বেছে নিলেন। যুদ্ধে আরবরাই জয়ী হলো এবং আরেশ নিহত হলেন এবং বেলবেস 640 সালে মার্চের শেষে আরবদের হাতে চলে গেল। এই 2টি বিজয় আরবদের জন্য বড় সাফল্য ছিল, কিন্তু এরপর তাদের সামনে ছিল আরো বড় চ্যালেঞ্জ, যার নাম হচ্ছে বেবিলন ফোর্ট্রেস। 640 সালে মে মাসে আরবের সেনাবাহিনী বেবিলন ফোর্ট্রেসে পৌঁছালো। এই দুর্গ ছিল মিশরের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, যা বর্তমানে কায়রোর কাছে অবস্থিত। বেবিলন ছিল একটি শক্তিশালী দুর্গ, 18 মিটার উঁচু দেওয়াল এবং অসংখ্য টাওয়ার দিয়ে সুরক্ষিত। বাইজেন্টাইন কমান্ডার থিওডোর এই দুর্গকে অবরোধের জন্য প্রস্তুত করেছিলেন। আমর ভেবেছিলেন মিশর জয় করা সহজ হবে, কিন্তু পেলুসিয়াম এবং বেলবেসে প্রতিরোধের মুখে তিনি বুঝতে পারলেন যে বেবিলন জয় করা তার জন্য এতটাও সহজ হবে না। দুর্গের বাইরে একটি পরীক্ষা খনন করা হয়েছিল এবং বাইজেন্টাইনরা প্রায় 4000 সেনা নিয়ে দুর্গে অবস্থান করছিল। প্রাচীন সূত্র অনুসারে বাইজেন্টাইন সেনাবাহিনী আরবদের তুলনায় প্রায় 6 গুণ বড় ছিল। 2 মাস ধরে যুদ্ধ চলল, কিন্তু কোনো পক্ষই সিদ্ধান্তমূলক জয় পেল না। আমর বুঝলেন যে বেবিলন সরাসরি আক্রমণে জয় করা সম্ভব নয়। তাই তিনি নিজের স্ট্র্যাটেজি একটু চেঞ্জ করে ফায়ুম শহরে একটি অভিযান পাঠালেন। কিন্তু বাইজেন্টাইনরা ফায়ুমের রাস্তাগুলো শক্তভাবে পাহারা দিচ্ছিল। ফলে আমরের সেনাবাহিনী ফায়ুমে পৌঁছাতে ব্যর্থ হয় এবং তারা বাহানাসা নামক একটি শহর দখল করে। এইদিকে থিওডোর বাইজেন্টাইন জেনারেল জনকে আরবের পিছনে পাঠায়, কিন্তু একজন বেদুইন প্রধানের বিশ্বাসঘাতকতায় তিনি এবং তার 50 সেনা নিহত হয়। এতে থিওডোরের টেনশন আরও বেড়ে যায়। এদিকে আমর যখন মিশর জয়ের আশা হারিয়ে ফেলেছিলেন, তখন খলিফা ওমর তাকে একটি শক্তিশালী সাহায্য পাঠালেন। এই সাহায্যের নাম ছিল জুবায়ের ইবনে আল আওয়াম, একজন বিখ্যাত যোদ্ধা এবং ইয়ারমুকের যুদ্ধের নায়ক। 4000 সেনা নিয়ে তিনি বেবিলনে পৌঁছালেন। এই শক্তি বৃদ্ধির ফলে আরবদের সংখ্যা এখন 12,000-এ পৌঁছালো, যদিও পূর্বের ক্ষয়ক্ষতির কারণে এটি সম্ভবত কম ছিল। জুবায়ের আগমন বেবিলন অবরোধে একটি নতুন গতি এনে দেয়। তিনি আমরকে পরামর্শ দিলেন যে হেলিওপোলিস, যা বেবিলন থেকে মাত্র 15 কিলোমিটার দূরে, একটি হুমকি হতে পারে। হেলিওপোলিস ছিল একটি প্রাচীন শহর যেখানে ফারাওদের সূর্য মন্দির এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছিল। আমর তার অর্ধেক সেনাবাহিনী নিয়ে হেলিওপোলিস আক্রমণ করলেন। 640 সালের জুলাই হেলিওপোলিসে একটি ভয়াবহ যুদ্ধ হয় এবং যুদ্ধটি সিদ্ধান্তমূলক না হলেও জুবায়ের এবং তার কিছু নির্বাচিত সেনা শহরের দেওয়ালে একটি অরক্ষিত স্থান দিয়ে প্রবেশ করলেন এবং পাহারাদারদের পরাজিত করে শহরের দরজা খুলে দেয়। এই ফলে আরবরা হেলিওপোলিস দখল করে নেয়। হেলিওপোলিসের পতনের খবর ফায়ুমে পৌঁছায় এবং সেখানকার গভর্নর তাদের সেনাদের নিয়ে পালিয়ে যায়।
ফাইউমের জনগণ জানতেই পারল না যে তাদের শহর পরিত্যক্ত হয়েছে এবং আমরের সেনাবাহিনী ফাইউম ও আবৈদ বিনা যুদ্ধেই দখল করে নিয়েছে। ধীরে ধীরে মিশরকে নিজের হাত থেকে যেতে দেখে বাইজেন্টাইন কমান্ডার থিওডোর আমরের সাথে আলোচনায় বসে, কিন্তু এই আলোচনায় কোনো সমাধান আসেনি। ফলে জুবায়েরের নেতৃত্বে একটি দল 640 সালে বেবিলনের দেওয়ালে উঠে পাহারাদারদের হত্যা করে দরজা খুলে দেয় এবং পরদিন সকালে আরবরা শহরটি দখল করে নেয়। তবে থিওডোর ও তার সেনাবাহিনী রাউদা দ্বীপে পালিয়ে গেলেন এবং সেখান থেকে যুদ্ধ চালিয়ে গেলেন। বেবিলনের পতনের পর আমরের পরবর্তী লক্ষ্য ছিল আলেকজান্দ্রিয়া, যেটা ছিল মিশরের রাজধানী। 641 সালে ফেব্রুয়ারিতে আমর তার সেনাবাহিনী নিয়ে আলেকজান্দ্রিয়ার দিকে অগ্রসর হয়। যদিও পথে বাইজেন্টাইনরা বিভিন্ন স্থানে প্রতিরোধের চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়। আলেকজান্দ্রিয়ার কাছে পৌঁছে আরবরা প্রায় 20,000 বাইজেন্টাইন সেনার মুখোমুখি হয়। 10 দিন ধরে যুদ্ধ চলল, কিন্তু কোনো পক্ষই জয়ী হলো না। অবশেষে আরবরা একটি জোরালো আক্রমণ চালিয়ে বাইজেন্টাইনদের আলেকজান্দ্রিয়ায় পিছু হটতে বাধ্য করে। এই সময় বাইজেন্টাইন সাম্রাজ্যে আবার রাজনৈতিক অস্থিতিশীলতাও শুরু হয়, কারণ সম্প্রতি সম্রাট হেরাক্লিয়াস 641 সালের ফেব্রুয়ারিতে মারা গেলেন এবং তার দুই পুত্র কনস্টান্টাইন তৃতীয় এবং হেরাক্লোনাস যৌথভাবে সম্রাট হলেন। কিন্তু হেরাক্লোনাসের মা মার্টিনা মূলত সকল ক্ষমতা নিয়ন্ত্রণ করছিল এবং তার নেতৃত্বেই আরবদের সঙ্গে একটি শান্তি চুক্তি হয়, যার মাধ্যমে মিশরের উপর মুসলিম শাসন স্বীকার করা হয় এবং জিজিয়া কর প্রদানের শর্ত দেওয়া হয়। এই চুক্তিতে আরও শর্ত ছিল যে এখানে 11 মাসের যুদ্ধবিরতি থাকবে এবং বাইজেন্টাইনরা আলেকজান্দ্রিয়া থেকে সরে যাবে। পাশাপাশি মুসলিমরা গির্জাগুলোর উপর হস্তক্ষেপ করবে না। 642 সালের 17 সেপ্টেম্বর থিওডোর শেষ বাইজেন্টাইন সেনাদের নিয়ে সাইপ্রাসের উদ্দেশ্যে রওনা দিলেন এবং 29 সেপ্টেম্বর আমর তার সেনাবাহিনী নিয়ে আলেকজান্দ্রিয়ায় প্রবেশ করলেন এবং এর মাধ্যমে 671 বছরের রোমান শাসনের অবসান ঘটল। যদিও 645 সালে নতুন বাইজেন্ট সম্রাট কনস্টান্ট দ্বিতীয় মিশর পুনরুদ্ধারের জন্য একটি নৌবহর পাঠায় এবং তারা সেটা পুনরুদ্ধারও করে নেয়। ওই সময় আমর সম্ভবত মক্কাতে ছিলেন। তিনি ফিরে আবারও বাইজেন্টাইনদের মুখোমুখি হন এবং তাদের পরাজিত করে। আলেকজান্দ্রিয়া পুনরায় আরবদের হাতে চলে যায় এবং এটি ছিল বাইজেন্টাইনদের মিশর পুনরুদ্ধারের শেষ চেষ্টা। তখন থেকে এখন পর্যন্ত এই পুরো মিশর মুসলমানদের অধীনেই রয়েছে এবং একটি মুসলিম রাষ্ট্র হিসেবেই প্রতিষ্ঠিত আছে।